নমস্কার, আমি দীপঙ্কর বংচাটার থেকে। আর আজ শ্রী বিভূতিভূষণ মুখার্জির লেখা বিবাহ অভিযান সিরিজের দ্বিতীয় গল্প বর ও নফর। বেচারা গনসার ভাগ্যটাই খারাপ। সে একটুখানি জামাই আদর ব্যাপারটা অনুভব করতে চায়, দেখতে চায়, কিন্তু মুশকিলটা হচ্ছে যতবার সে এটা চেষ্টা করে ততবার কিছু না কিছু গন্ডগোল তো হয়েই যায়। আগেরবার তিলুর বিয়েতে যেমন সবাই তাকে ডাকাত মনে করেছিল, এইবার সে আর একটি বন্ধুর শ্বশুর বাড়িতে যেতে চলেছে এবং চাকর সেজে। কেন? আসুন শোনা যাক বিবাহ অভিযান সিরিজের দ্বিতীয় গল্প বর ও নফর। গনসা বললে, আমার কপালে পরের শ্বশুরবাড়ি গিয়ে সুখ লেখা নেই মাইরি। সেবারে কালচিটে তিলুর বরযাত্রী হয়ে ওই তো সুখ হলো। পরশু আবার মাসির বাড়ি গেছিলাম। মাসি ডেকে ডেকে 23 জনকে পেন নাম করালে, 3 জন আবার ফাউ। সেখানে অত গুরুজন আছে জানলে ওদিক মারাতামই না। কোমরের ভিড় ব্যথাটা একেবারে আমড়ে ধরেছে মাইরি। ত্রিলোচন প্রশ্ন করলো, ফাউ মানে? 3টে তাদের মধ্যে দাদা 80 ছিল, মানে ঘাড় তুলে দেখবার তো আর ফুরসত ছিল না। কেগুপ্ত বলল, ভিড় জিনিসটা ফুটবলের মাঠেই ভালো মশাই। গাড়িতে বলুন, শ্বশুর বাড়ি, কুটুম বাড়ি। গোরাচাঁদ বলল, হ্যাঁ, এই ধর নেমন্তন্ন বল, বড্ড অসুবিধায় পড়তে হয়। রাজেন জিজ্ঞাসা করলো, তা নিজের বিয়ের কি হলো রে গনসা? মামারা বলে কি? গনসার মুখটা অদ্ভুতভাবে বিকৃত হয়ে পড়ল। একটু পরে সংক্ষেপে বলল, গোষ্ঠীর মিল হয়তো গোষ্ঠীর মিল হয় না, আর গোষ্ঠীর মিল হয়তো গোষ্ঠীর। ওরা বলে এক, মামারা বলে আর এক। আরে বিয়ের কথা হচ্ছে, কিন্তু বউয়ের কথাটাই চাপা পড়ে যাচ্ছে মাইরি। ঘটনা বলল, আসলে ওর মামারা ঠাউরেছে এর মধ্যে একটা চাকরি বাকরি হয়ে গেলে দাও মারবে। গ্যাঞ্জেস মিলে তো সেদিনকার গিয়েছিলি, কি বললে? গোরাচাঁদ বললে, ভিড়ের কথা যদি বললি তো আমার এই শ্বশুর বাড়ি ভালো। বউ, শাশুড়ি, খুশ শাশুড়ি, একটি শালি, শালা আর শালাজো। পিসমশাই বলে ডাকবে, তার জন্য শালাজোর একটি ছেলেও দিয়েছেন ভগবান। মানে যে কটি দরকার আর কি, ঠিক সাজানো। ফালতু ভিড় পাবি না। বাজে মার্কার মধ্যে ওই এক শ্বশুর, তা সে বেচারি আবার সন্ধ্যের পর আফিম খেয়ে পড়ে থাকে। কিছুক্ষণ চুপচাপ গেল। বোধহয় সবাই মনে মনে গোরাচাঁদের কথাগুলো রোমন্থন করতে লাগলো। একটু পরে গোরাচাঁদ আবার বলল, এই শিগগিরই একবারে যেতে লিখেছে। শাশুড়ি অনেকদিন দেখেনি কি না? রাজেন প্রশ্ন করলো, তাহলে কবে যাচ্ছিস? বাবা বলেছে এটা তো নল মাস, কটা দিন যাক তারপর। গনসা বলল, বেটা ছেলের আবার হল মাস, তো তুই তো আর ঘর করতে যাচ্ছিস না স্বামী? রাজেন শীষ দেওয়া আরম্ভ করেছিল, থামিয়ে বলল, আমি তো বুঝি ভাই যে শ্বশুরবাড়ি যাব ঠিক যখন কেউ ভাববে না যে জামাই আসছে, তাহলেই তো যার জন্য যাওয়া তাকে ঠিক স্বাভাবিক অবস্থায় দেখতে পাবো। বলা নেই কওয়া নেই, হুট করে গিয়ে পড়লাম। বউ বোধহয় তখন গা ধুয়ে উঠে কালো চুলে রাঙা গামছা জড়িয়ে জল নিংড়োচ্ছে। গনসা বলল, ঘুম থেকে উঠে কড়াই মুড়ি চিবোতেও তো পারে, নয়তো মুখ ভেঙছে ঝগড়া করছে কারো সঙ্গে হয়তো। গোরাচাঁদ রাজেনের মতো কবি না হলেও রাজেনের কথাটা তার মনে লাগলো। নতুন বিয়ে তো। একটু চুপ করে থেকে বলল, কিন্তু তাতে খাওয়া দাওয়ার একটু অসুবিধা হয় বুঝলি, মানে এই জোগাড় যন্ত্র কিছু থাকে নাকি না। আর আমার শ্বশুর বাড়ি আবার একটু পাড়া গা গোছেরও তো। ত্রিলোচনের নববিবাহের রসচেতনায় একটু আঘাত লাগলো। বিরক্তভাবে বলল, তোর শুধু খালি খ্যাঁটের চিন্তা গোড়া। বিয়ে না দিয়ে কাকা যদি তোর একটা হোটেলের ওয়েটারের চাকরি করে দিত। গোরাচাঁদ বলল, এই গনসা, কি বলিস, যাবো নাকি একবার কাউকে কিছু না জানিয়ে? গনসা অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল, বলল, চল না, কি হবে? সকলেই একজোটে বলে উঠল, চল না মানে? গনসা উত্তর দিল, আরে আমরাও তো তাহলে একবার দেখে আসি গোরা শ্বশুর বাড়ি। গোরাচাঁদ একেবারে উৎফুল্ল হয়ে উঠল। গনসার হাতটা চেপে ধরে বলল, এই চল মাইরি,
আমরা বন্ধু জানলে তারা। গনসা বলল, হ্যাঁ, তোর বন্ধু হয়ে গিয়ে বাইরে চালার বাতা শুনি আর তোর আফিমকো শ্বশুরের বক্তামো শুনি। রাজেন প্রশ্ন করল, তবে ভাবছি করে সেজে গেলে কেমন হয়? ত্রিলোচন একটু অন্যমনস্ক ছিল, বোধহয় বিনা খবরে শ্বশুরবাড়ি যাওয়ার কথাটা নিয়ে মনে মনে আলোচনা করছিল। আর সবাই উল্লসিতভাবে বলে উঠল, হে গ্র্যান্ড হয়। ওহ, যাবি যে, এই কোড়ার বাড়িতে কি বলবে? দুদিন থাকবে তো, আর তুই বা কি বলবি? ওরা বলবে আমাদের কারুর জন্য মেয়ে দেখতে গেছিল কোথাও। তোর শালির বয়স কতটা করা? আর গণেশবাবু বললেই হবে চাকরি খুঁজছিলেন। চাকরি কি হারানো করু নাকি মশাই, যে 3 দিন ধরে দিন নেই রাত নেই খুঁজতে থাকবে? বলে দিলেই হবে একটা কিছু। আমাদের তো যেন ঘুম হচ্ছে না গঞ্চার ভাবনায়। সঙ্গে চাকর যাচ্ছে। গোরাচাঁদের মনে একটা লোভের উদ্রেক হয়েছিল। সন্ধ্যা বাজারের কাছে পৌঁছে সেটাকে আর চেপে রাখতে পারল না। বলল, এই যখন দুজনেই যাচ্ছি গঞ্চা, কিছু গলদা চিংড়ি, এই দার্জিলিংয়ের কপি, কড়াইশুঁটি আর নৈনিতাল আলু নিয়ে গেলে হতো না? আর সাথে কিছু মিষ্টি, মানে তোর খাবার না কষ্ট হয়। একটু পাড়া কাগজের জায়গা কি না? আমরা পৌঁছাবো সেই এই যার নাম বলে গিয়ে 8টা, মানে রাত হয়ে যাবে তো। কিন্তু আরিরার মোটে আধ ঘন্টাটাক তো দেরি। যাই হোক, বাজারটা একেবারে হাতের কাছে, কেনাই ঠিক হলো। আন্দাজের একটু বেশি সময় লাগলো। গোরাচাঁদ তরকারির ঝুড়িটা নিল, গঞ্চা মিষ্টির হাঁড়িটা। তারপর ক্ষিপ্রতার জন্য গনসা যে বাসটায় উঠে বসলো, কতকটা ক্ষিপ্রতার অভাবেই আর কতকটা ঝুড়িটার জন্যও গোরাচাঁদ সেটা ধরতে পারল না। 2টো স্টপ পার হয়ে যাওয়ার পর গনসা সেটা টের পেল। ফিরে আসতে গোরাচাঁদকে খুঁজে বার করতে এবং গায়ে ঝাল মেটাতে আরও খানিকটা সময় গেল। স্টেশনে এসে হাঁপাতে হাঁপাতে প্ল্যাটফর্মে ঢুকে গনসা জিজ্ঞাসা করলো, আন দিকেরটা না দিকেরটা রে গোরা? পাশাপাশি 2টো গাড়ি দাঁড়িয়ে। ঢোকবার সময় প্ল্যাটফর্মে নম্বর দেখতে ভুলে গিয়েছে। সন্দেহ আছে বুঝলে গনসা আবার পাছে খেপে ওঠে। সেই ভয়ে গোরাচাঁদ পরিণাম চিন্তা না করেই বলল, বাঁ দিকেরটা। গাড়িতে বেশ ভিড় ছিল। একেবারে ভিতরের দিকে এক কোণে গিয়ে দুজনে একটু জায়গা পেল। গোরাচাঁদ ঝুপড়িটা উঠিয়ে বাঙ্কের ওপরে কোণে রাখল। গনসার হাত থেকে হাঁড়িটা নিয়ে চুপড়ির মধ্যে বসিয়ে দিল। কদিন আবার বৃষ্টি হয়নি, তাই বেশ গরম পড়েছে। তাই দৌড়াদৌড়ি, তার উপরে আবার ভিড়। গনসা ঠেলে ঠুলে এসে প্ল্যাটফর্মের উপর পাইচারি করতে লাগলো। একটি বৃদ্ধ যাত্রী বলল, ফার্স্ট বেল হয়ে গিয়েছে হে বাপু। গণেশ দৌড়টার কাছে এসে দাঁড়ালো। বৃদ্ধ প্রশ্ন করল, তা যাওয়া হবে কনে? আগে ইঙ্গুর। সিঙ্গুর? তা সে তো বাবার তারকেশ্বর লাইনে। এই গাড়ি তো নয়, ওই সামনেরটা। এ গাড়ি তো পশ্চিমে যাবে। গনসা খানিকটা অবিশ্বাসে আর কতকটা উদ্বেগে বলল, এই বললে? কেউ বলেনি, তুমি উঠে এসো, ও ওতে যাবে না। শেষে এটাও হাতছাড়া করবে। গাঁটের পয়সা দিয়ে যখন টিকিট কিনেছ, উঠেই পড়ো। হুইসেল দিয়ে গাড়ি স্টার্ট দিল। গনসা চিৎকার করে উঠল, এ গোরা, বলছে। গোরাচাঁদের খটকা লেগেছিল একটা। কে বলছে রে? বলতে বলতে হন্তদন্ত হয়ে লোকেদের পা মারিয়ে মোট ডিঙিয়ে এসে কোনো মতে নেমে পড়ল। গনসা চোখ রাঙিয়ে বলল, তবে যে তুই বললি দিকেরটা? গোরাচাঁদ চলন্ত গাড়িটার দিকে চেয়ে বলল, এই চুপড়িটা গেল ছেড়ে, হাঁড়ি শুদ্ধ। হায় হায় হায়। একটু এগিয়ে আসতে আসতে বলল, মশাই, এই চুপড়িটা ফেলে দিন না এদিকে, ওই বাঁকে রয়েছে, ও উত্তর দিকে, মানে পূর্ব দিকের উত্তর, মানে উত্তর দিকের কোনটায় আর কি। গনসা দাঁত মুখ খিচিয়ে বলল, ছোট ওড়ো দিল্লি পর্যন্ত। ওই বলতে বলতে একজন রেল কর্মচারী একটু দূরে দাঁড়িয়েছিল। গনসা জিজ্ঞেস করলো, দাদা, এটা তারকেশ্বর লাইনের গাড়ি তো স্যার? হ্যাঁ, শিগগির উঠে পড়ো গিয়ে। ভুলের সমস্ত সম্ভাবনা এড়াবার জন্য গোরাচাঁদ প্রশ্ন করলো, যে তারকেশ্বর লাইনে সিঙ্গুর আছে সেটা তো? গনসাও উত্তরটা শোনবার জন্য ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়েছিল। একটা ধমক খেয়ে দুজনেই তাড়াতাড়ি গিয়ে উঠল।
গনসা প্ল্যাটফর্মের দিকে বেঞ্চটায় বসেছিল। গোরাচাঁদ পকেট থেকে মানি ব্যাগ বার করতে করতে বলল, এই গলা বাড়িয়ে দেখ তো গনসা, এই খাবারের ভ্যান্ডারটা আছে কাছে পিঠে? এই বেশ খানিকটা ছুটোছুটি হয়রানি হলো কি না? হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিল। গোরাচাঁদ ব্যাগটা যথাস্থানে রেখে দিল। একটা দীর্ঘশ্বাস মোচন করে বলল, সে চুপড়িটা বোধহয় এতক্ষণে লিলুয়া পেরিয়ে গেল রে। হাঁড়ি শুদ্ধ কেনা পর্যন্ত খালি দৌড়া দৌড়ি, একটাও যে মুখে ফেলে দেবো এমন ফুসরত হলো না। যাই হোক, গাড়িটার গতিবৃদ্ধির সঙ্গে সঙ্গে দুজনেরই মন মরা ভাবটা কেটে গেল। গনসা চাকরের মুখে মানায় এইরকম ভাব ও ভাষায় একটা গান ধরিল, অরান যদি লিলেই রে প্রাণ। সেটা জমে উঠতে দু একজন উঠে যাওয়ায় কোলের কাছে যখন একটু জায়গা হলো, গোরাচাঁদ সেইখানটায় বসল। প্রথম গুনগুন করে গানে একটু যোগ দিল, কিন্তু গনসার তোতলানোর জন্য কোরাসে অসুবিধা হওয়ায় গাড়ির বাইরে হাত বাড়িয়ে শুধু তবলা বাজাতে লাগলো। গাড়ির ইশরায় এসে দাঁড়ালে একদল বরযাত্রী নামল। খানিকটা উল্লসিত চেঁচামেচি, এসেন্সের জুঁইয়ের গোড়ের গন্ধ, চেলি পড়া কপালে চন্দনের ফুটকি দেওয়া বর। গনসার গানটা মৃদু হতে থেমে গেল। গাড়ি দাঁড়িয়ে খানিকটা গেলে বলল, এই হ্যাঁ মনে পড়ে গেল, তোর শালা শালির বয়স কত রে গোড়া? মানে যদি বিয়ে যুগী হয় তো শিবপুরে পাত্রটা তো দেখি, একটা ভদ্রলোকের উপকার করতে পারা মস্ত একটা ভাগ্য কি না? গোরাচাঁদ বলল, বউয়ের 16 যাচ্ছে, এ কার্তিকে 17 পড়বে। শালি হলো 2 বছর 3 মাসের ছোট। তাহলে গনসা হিসাবের গোলমালের দিকে না গিয়ে বলল, বিটুইন অ্যারো অ্যান্ড ওদ্দো। ভালো। হেলথ কেমন? বউয়ের চেয়ে ভালোই বলতে হবে। বউটা ম্যালেরিয়ায় বড্ড ভুগলো কি না, একেবারেই হাড় হয়ে গিয়েছে। ধন্যি বলতে হবে পান্নালাল ডাক্তারকে, যাকে বলে এই মরা মানুষ চাঙ্গা করে। দেখতে কেমন? গোরাচাঁদ একটু লজ্জিতভাবে ধমক দিয়ে বলল, হ্যাঁ, উনি যেন দেখেননি। তবে যে বললি সেদিন গোরা তিলুর বউয়ের চেয়ে তোর বউয়ের রংটাও আরো। গনসার বিরক্তি চাপতে পারলো না। আরে ওর আলির কথা জিজ্ঞাসা করছি, সে বউ বউ করে সেই থেকে। আই বল, আমি এদিকে ভেবে সারা হচ্ছি গণেশ জিনিসিনে ও কথা জিজ্ঞেস করছে কেন? তা শালি হচ্ছে যাকে বলে, হ্যাঁ সুন্দরী। এই কাপড়া কেমন? তা হচ্ছে কেউ জিজ্ঞেস করলে আমায় উঠিয়ে বলতে হবে কি না, নইলে বলবে খুব তো খোঁজ রাখেন মশাই, আবার বন্ধ করতে এসেছেন। ছাই লেখাপড়া, ওর চেয়ে বউ অনেক পড়েছে, কিন্তু মুখের কাছে দাঁড়াও দেখিনি আমার শালির। গনসা হেসে বললে, অতি নাকি? মৃদু হাস্যের সঙ্গে মাথা দুলিয়ে কি চিন্তা করলো যেন খানিকটা। তারপর ধীরে ধীরে ত্রিলোচনের বিয়ের সেই হিন্দি গানটা ধরল, মহা পঙ্কজ সঙ্গরি সঙ্গরি। শেওড়া ফুলিতে পৌঁছাতে গোরাচাঁদ বলল, তোর খিদে পায়নি গনসা? সে চুপিটা বোধ হয় এতক্ষণ চন্দননগরে। তোর কি আন্দাজ হয় রা? গনসা বলল, এদের চেয়ে তেজটা পেয়েছে বেশি, একটা মনে ঢলে হতো। গোরাচাঁদ বলল, তুই তবে তাই খা, ওই তো ভেন্ডারটা আসছে, আমি দেখি নেমে যদি খাবার টাবার কিছু পাওয়া যায়। অর্ধব কোথাকার, আর একটুখানি অজ্জি করে থাকবে তা না, পথে যা তা খেয়ে পেট ভরাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছিস গনসা, পাড়াগাঁয়ের রাত হলেও জামাই মানুষ পৌঁছাচ্ছে, যতদূর সাধ্য করবেই তারা। হ্যাঁ, একটা মস্ত আহ্লাদের কথা তো, কিছু না হলেও পুকুরের মাছ আর গরুর দুধ যা আছে তা তো আছেই। হ্যাঁ, আমি তাহলে একটা লেমনেডি খাই, খিদেটা জলে চাপা রইল, তাতে কোনো ক্ষতি হবে না বল। লেমনেড ছিল না, দুজনে দুটো সোডাই খেলো। গনসা একটু ঢেকুর তুলে বলল, চা পাকি, খিদে একেবারে আন দেওয়া রইল। হাত যদি তেমন ওঠে তো একবার আলিয়া রেদেই দেখাই করে। হ্যাঁ, পাড়া গায়ে কিন্তু আবার চা করে রান্না খাবে না যে।
গোরাচাঁদ উল্লসিত হয়ে বলল, রান্নাঘরের দোরগোড়ায় বসে তুই বাতলেই দিস না শালাজোকে, সেই রাঁধে কি না, এক ঢিলে দুপাকি মারা হবে, গল্প করতে থাকবি, আবার শালি বউ সবাই থাকবে, তারা ভাববে জামাইবাবু চাকর, ওর কাছে আবার লজ্জা, চাকর বাবু যে, এদিকে আবার শিবপুরের ডাক সাইতে গণেশ দাও। হ্যাঁ, দুজনেই সজোরে হেসে উঠল। সিঙ্গুরের আর দেরি নেই, গাড়ির এদিকটায় তারা মাত্র দুজনেই বসে। গনসা উঠে জামা কাপড় ছেড়ে একটা ময়লা ধুতি ও একটা ঘুঁটি দেওয়া ফর্সা পিরান পরল, মাথার টেরিটা মুছে ফেলে কানে একটা বিড়ি গুজে দিল, জামা কাপড় এবং ক্যাম্বিসের জুতো জোড়াটা ছোট্ট সুটকেসটায় গুছিয়ে ফেলল। তারপর হঠাৎ চোখ দুটো টেঁড়া করে নিয়ে গোরাচাঁদের দিকে চেয়ে থেকে বলল, দাটাও। দুজনে আবার একচোট হেসে উঠল। রাত প্রায় 8:30টার সময় গাড়ি সিঙ্গুরে পৌঁছালো। গল্প করতে করতে স্টেশনের বাইরে দুজনে চলতে আরম্ভ করলো। বউয়ের কথা, শালাজোর কথা, খাওয়ার কথা যখন বেশ জমে উঠেছে, গোরাচাঁদ বলল, হ্যাঁ, আসল ব্যাপারটাই ভুলে যাচ্ছি যে, এদিকে এসেও পড়েছি অনেকটা। তোকে কি বলে ডাকবো রে শ্বশুর বাড়িতে? মানে বউটা আবার তোর নাম জানে কি না? হঠাৎ থমকিয়ে দাঁড়িয়ে সবাই চারদিকে চেয়ে বলল, কোথায় এলাম রে গনসা? যে অনেক ভদ্রলোকের বাড়ি। গনসা বিস্মিতভাবে দাঁড়িয়ে রইল, তারপর ব্যঙ্গের স্বরে প্রশ্ন করলো, তুই কি আগদিপাড়া ওরা পাড়ায় শ্বশুর বাড়ি খুঁজছিলি নাকি? বেশ অন্ধকার। গোরাচাঁদ চারদিকটা দেখতে দেখতে বলল, সে কথা নয়, মানে শ্বশুর বাড়িটা এক টেরে কি না, মানে এই সিঙ্গুর ছাড়িয়ে খানিকটা ভেতরের দিকে, বাড়ি ঘর কি দোকানপাট তো নেই সেদিকে। চল আবার স্টেশনে। গল্প করতে করতে একেবারে উল্টো রাস্তায় এসে পড়েছি। এদিকটা তো আমার জ্ঞাতি পিস শ্বশুরের বাড়ি। না হয় এই শ্বশুরের বাড়ি রাতটা কাটাবি, চল না সকালে তখন। গোরাচাঁদ শিউরে উঠে বলল, বুঝে বাবা, তারা তো চাই তাই। হ্যাঁ, টের পেলে রাস্তা থেকে টেনে নিয়ে রাতারাতি কাজ সাফাই করে লাশ গুম করে ফেলবে। জমি নিয়ে শ্বশুরের সঙ্গে ভয়ঙ্কর খুনে মোকদ্দমা চলছে কি না, ওরা তো চাই কেউ একবার আসুক এদিকের বাগে, জামাই পেলে তো লুপে নেবে। গনসা তাড়াতাড়ি তাকে টেনে নিয়ে ফিরল। খুব চটে গিয়েছিল, কিন্তু স্টেশনে না পৌঁছানো পর্যন্ত কিচ্ছু বলল না। স্টেশনের কাছে এসে খুব একচোট গালিগালাজ করলো গোরাচাঁদকে। আবার ঠিক রাস্তা ধরে দুজনে যেতে আরম্ভ করলো। চলতে চলতে 2-3 জায়গায় খবর নিয়ে বুঝলো ঠিক রাস্তাতেই যাচ্ছে। তখন মনের রাগটা এবং পিসশ্বশুরের আতঙ্কটা অল্প অল্প কেটে গেল। যখন বুঝলো কাছে এসে পড়েছে, গনসার মনটা প্রফুল্ল হয়ে উঠল, কথাবার্তাও সরস হয়ে আসলো। সাহস পেয়ে গোরাচাঁদ বলল, তুই তো ওই সব বলেই ঠাট্টা করছিস শুধু। আমার এদিকে নাড়ি জ্বলে গেল খিদে, ভুল রাস্তার পাল্লায় পড়ে রাতও হয়ে গেল বড্ড। নাড়ি কি আমারও বলছে না, দেখছি কালিয়াটা আর হবে না রাত্রিরে, যদি বড় মির্গে লোটে তো ভেজেই দিতে বলা পাতো, তো উচিত করবেই, সে মৃগেল মাছের পেটি ভাজা আর উচি। গোরাচাঁদের মুখে জল জমে ওঠায় একটা ঝোল টানা গোছে শব্দ করে বলল, মানে দুটোই বলো বড় শুকনো হয়ে গেল, রাতটা কাটুক ওইভাবেই, সকালে তখন দেখা যাবে। বউকে বলবো দুধটাকে ক্ষীর করে, এই হাতে একটা আদা ইঁট তুলে নে তো গনসা, শিখেছি আমি এই বাঁশের আগালটা বাগিয়ে ধরছি। গনসা দাঁড়িয়ে পড়ে বিস্মিতভাবে প্রশ্ন করলো, কেন রে, আবার কি? কুকুরটা বড় রোখা, রাত্রিরে কেউ এলে ধরে নেয় পিস শ্বশুরের বাড়ির কেউ। দাঙ্গার পর থেকে ওদের ওপর সব বড় চটা কিনা, ওই ডাকতে আরম্ভ করেছে। তুই যে খানিকটা তুলেছিস একেবারে থেঁতো হয়ে যাবে। আয় বাঘা, আয় বাঘা, আয়, আমি রে আমি, আরে তোদের জামাইবাবু রে বাবা। আচ্ছা, বাড়ি একেবারে নিশুতি কেন বলতো গনসা? ও মেয়েছে নিশ্চয়ই, রাত তো 10টা হয়ে গেল, ঘুমলে কুকুরটার এরকম ডাকেও ঘুম ভাঙবে না। দুজনে কুকুরটাকে আটকাতে বাইরের উঠোনে গিয়ে উপস্থিত হলো। তখন একজন ভিতর বারান্দা থেকে জড়িত কণ্ঠে প্রশ্ন করল, কে রে বাঘা? আগে আমি মানে শিবপুর থেকে আসছি,
সেই রকমই নিদ্রালু স্বরে প্রশ্ন হলো, কি দরকার বাবা রাত দুপুরে? এই রকম অপ্রত্যাশিত প্রশ্নের উত্তর গোরাচাঁদের মুখে টপ করে জোগালো না। গনসা বলল, না, দরকার তেমন কিছু নেই, তবে ইনি তোমার গিয়ে আদা ঠাউর এ বাড়ির আমায় কি না? গোরাচাঁদ ফিসফিস করে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, বাড়িটা ঠিক তো? জামাই আবার একটা গালাগাল কি না? ওদিকে আর কোনো ছাড়া নেই, লোকটা ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। ঘুমের মধ্যে থেকে প্রশ্ন করেছিল। দুজনে কুকুরটাকে কখনো তাড়াতে তাড়াতে বা কখনো খোসামত করতে করতে বারান্দার খোলা রকে উঠে এলো। গোরাচাঁদ লোকটাকে লক্ষ্য করে একটু চড়া গলায় বলল, জামাই মানে শিবপুরের জামাই, এই গোরাচাঁদ আমি, সঙ্গে এ হচ্ছে মানে আমার চাকর। গনসা কানের কাছে মুখ নিয়ে বলল, উক্ষিরাম, হ্যাঁ ওই আমার চাকর দুঃখীরাম। তা তুমি কে কথা কইলে বাবু? সেই নিদ্রালু স্বর একটু ধমকের সুরে প্রশ্ন করল। বলে তুমি কে? গোরাচাঁদ হতাশ হয়ে গনসার দিকে চাইল, বলল, আরে বললাম তো এক চোট সব খুলে। কি বেরো বলতো? একটু থেমে গলা আর একটু চড়িয়ে বলল, হে বাঘা, এখনো চিনতে পারছিস না যায় ওকে? সেই লুচি খেতি ছাদ থেকে। গনসা বলল, আরে পিস শ্বশুরের বাড়ির লোক নয় রে বাপু। এবার ঘরের ভেতর থেকে ভারী গলায় প্রশ্ন এলো, বাইরে কে ব্যাকর ব্যাকর করছে রে? কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। গোরাচাঁদ গনসাকে বলল, শ্বশুরের আওয়াজ, আফিমের ঘুম কি না ঠিক ধরতে পারছে না। চেঁচিয়ে বলল, বাবা, এই আমি আপনার গোরাচাঁদ, শিবপুর থেকে আসছি। ও, কে বাবাজি? এসো বাবা, এসো এসো। নিদে, এই বেটা হারামজাদা নিদে, বললে আর হুঁশ থাকে না? না, রকের জামাই দাঁড়িয়ে যে। তারা খেয়ে নিধিরাম ধীরে ধীরে উঠে পড়ল, বাঁ হাতে কালি পড়া লণ্ঠনটা নিয়ে দুয়ার খুলল। তারপর আলোটা তুলে ধরে চোখ পিটপিট করতে করতে টানা জড়িত স্বরে বলল, তাই তো, আচ্ছা জামাই বাবু যে, এসো এসো, আস্তে আজ্ঞা হোক, প্রণাম হই। বলা নেই কওয়া নেই, এই যেন গিয়ে বিনিমেঘে বজ্রপাত। বাহ, কি বাবু, ওটা কি? আমি দাদা ঠাউরের নকল নিদুদা, গড় করি। তিনজনে ঘরে আসলো। গোরাচাঁদ শ্বশুরকে প্রণাম করে সামনের একটা পায়া মচকানো চেয়ারে প্রতি মুহূর্তেই পড়ে যাওয়ার আশঙ্কায় সতর্ক হয়ে বসল। নিধু ঘরের এক কোণে গিয়ে তামাক সাজতে লাগলো। শ্বশুর খানিকটা নিঝুম হয়ে বসে রইল। অস্বস্তি বোধ হওয়ায় গোরাচাঁদ প্রশ্ন করল, মানে আপনি আপনারা তা কেমন আছেন? কোনো উত্তর এলো না। গনসা ইশারায় তাগাদা করল। হাতের কাছে অন্য কোনো প্রশ্ন না পাওয়ায় গোরাচাঁদ জিজ্ঞাসা করল, মানে বলছিলাম, এবারে এদিকে বৃষ্টি কেমন হলো? নরণচরণ পর্যন্ত নেই। গনসা আবার প্রশ্ন করতে তাগাদা করল। গোরাচাঁদ ভয়ে ভয়ে হাত নেড়ে ফিসফিস করে বলল, আরে চটে যাবে। আবার খানিকক্ষণ নিঝুম। একটা ঝোঁক কেটে গেলে শ্বশুর হঠাৎ মাথা তুলে বললেন, গোরাচাঁদ এসেছ না? গোরাচাঁদ ব্যাকুলভাবে এবার গনসার দিকে চেয়ে উত্তর দিল, মানে আগে হ্যাঁ। তাই তো। আবার খানিকটা চুপচাপ। নিধিরাম তামাক সেজে দিয়ে একপাশে বসলো। হুঁকোয় কয়েকটা টান দিয়ে গোরাচাঁদের শ্বশুর একটু চাঙ্গা হলেন। বললেন, তখন থেকে চুপ করে তাই ভাবছি। তা হ্যাঁ রে নিদে, বাড়ির সবাই কি বলে জানো? বিয়ে বাড়ি নেমন্তন্ন গিয়ে বসে রইল, তো জামাই খাবে কি? নিধিরাম কলিকাটের দিকে আধ বোঝা চোখে তাকিয়েছিল। নিশ্চিন্ত কণ্ঠে বলল, সেই কথাই তো ভাবছি। গোরাচাঁদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। গনসা একটু চাপা, তবু তার দিকে চেয়ে দেখল সেও হতভম্ব হয়ে গিয়েছে। দুজনেই পরস্পরের মুখের দিকে চেয়ে শ্বশুর কি স্থির করে সেই প্রত্যাশায় একটু চুপ করে রইল।
আরও খানিকক্ষণ তামাক টেনে নিধিরামের দিকে হুঁকোটা বাড়িয়ে দিয়ে শ্বশুর মশাই বললে, ভাবিয়ে তুললে যে উপোস করে থাকবে। নিধিরাম কলকেটা পাক দিয়ে হুঁকো থেকে খুলতে খুলতে বলল, এটা রাম সে কি হয়, তাহলে উপায়? নিধিরাম পরম ভক্তি ভরে কলকেটা মাথায় ঠেকিয়ে বললে, বাবা আছেন। বাবা এ প্রান্তে তারকেশ্বরের সাধারণ নাম। গনসা গোড়াচাঁদের দিকে ঠোঁটটা একটু কুঁচকে মাথা নাড়ল, অর্থাৎ আর কোনো আশা নেই। মানে আমি বলি বলে গোড়াচাঁদ কি যেন বলতে যাচ্ছিল। নিধিরাম হেসে বলল, তুমি যা বলবে বুঝতেই পারছি দাদাগুর। খবর দিয়ে আসতে পারোনি বলে, আর খুব রাত হয়ে গেছে বলে পথে শ্যাওড়া ফুলিতে খেয়ে এসেছো, এই তো শুনছেন জামাইবাবুর কথাবার্তা? নেশাটা চটে যাচ্ছে, জামাইয়ের হাঙ্গামা না মিটলে অব্যাহতি নেই। বৃদ্ধ তাই মিটমিট করে হেসে বললেন, সে তুই আমি করতাম বলে কি ও ছেলে মানুষেরাও করবে না? সেটা উচিত হতো। অর্থটা দিনের আলোর মতোই স্পষ্ট। গনসা ও গোড়াচাঁদ বিমূঢ়ভাবে পরস্পরের মুখ চাওয়াচাই করল। গোড়াচাঁদ কি উত্তর দিতে যাচ্ছিল? একে পেটুক মানুষ, পাছে বেমানান কিছু বলে বসে, সেই ভয়ে গনসা তাড়াতাড়ি বলে দিল, আগে বাবা হলে বিশ্বাস করবেন না, দাঁত হাউস হতেই এসেছেন। গোড়াচাঁদ গনসার দিকে কটমট করে চেয়ে মরিয়া হয়ে আবার কি একটা বলতে যাচ্ছিল। কপাল দোষে হঠাৎ একটা ঢেকুর ঠেলে বেরিয়ে এলো। তবু যথাসম্ভব সামলে নিয়ে বলল, ইয়ে আগে হ্যাঁ একটা সোডা। গনসা তার দিকে একটু ভ্রুকুটি করে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, খাবেন না সোডা? হিনগন্ডা রসগোল্লা পোয়াটা কচুরি সিঙ্গারা মিলিয়ে পোয়াখানেক মিহিদানা এইসব তো খেলেন। এসে আমি বললাম। গোড়াচাঁদ হতাশভাবে চেয়েছিল। তার মুখের ওপর সতর্ক দৃষ্টি রেখে গনসা বলল, শেষে আমি বললাম, দা ঢাউর একটা ওটা খেয়ে নাও। তারা তো সেখানে আবার জন্য জেদি করবেই। করবো না জেদি, ঘরে জামাই এলেন। গনসা ক্রমাগত চোখ টুকুনি দিচ্ছে। আর কোনো আশা নেই দেখে গোড়াচাঁদ নিরুৎসাহ কণ্ঠে যতটা সম্ভব জোর দেওয়া যায় দিয়ে বলল, দুঃখীরামের কথা শুনে আমি বললাম, হাজার জিত করলেও আমি আর খেতে পারবো না। শেষকালে কি মারা যাব? বলে চেষ্টা করে একটা ঢেকুর তুলল। শ্বশুর নিধিরামের থেকে কলকেটা নিয়ে বললে, আমার কিন্তু বাবু বিশ্বাস হচ্ছে না জামাই পথেই খেয়ে এসেছেন। নিদে কি বলিস? হাঙ্গামা পোহানোর ভয়ে নিধিরাম অনেকটা সামলিয়ে নিয়েছে। আবার কেচে যায় দেখে তাড়াতাড়ি বলল, এতে অবিশ্বাসের তো হেতু দেখছি না কর্তা মশাই। নতুন জামাই কি মিথ্যে কথা বলবেন? তাই আপনার মতো দেব তুল্লি শ্বশুর। তাই তো, বলে বৃদ্ধ আবার খানিকটা চিন্তা করলেন। তারপর উৎসাহ ভরে বললেন, আমি বলি কি নেদে, জামাইকে না হয় নেমন্তন্ন বাড়ি নিয়ে জানা, ততক্ষণ আমাতে আর এটির নাম কি? আগে দুঃখীরাম। হ্যাঁ, তো আমাতে আর দুঃখীরামে বসে বসে গল্পই করি না। বেআই বেয়ান ঠাকুর আছেন কেমন দুঃখীরাম? এস আছেন। বলে গনসা তাড়াতাড়ি বলল, আগে আমি তো থাকতে দা ঠাউরকে একলা ছেড়ে দিতে পারবো না। এই সাপ খোপের দেশ। বাবু বললেন, দুঃখীরাম অল মাস ছেলেটা যাচ্ছে, সঙ্গে সঙ্গে থাকবি, অবতার যদি অন্য কোথাও যাস। গোড়াচাঁদ হাসবার চেষ্টা করে বললে, নিধু খুব বিচক্ষণ লোক, দুঃখীরাম। হ্যাঁ দুঃখীরাম, ও আবার ঝাড়ফুঁকও জানে।
এই তোর ওই কোনো ভাবনা নেই, নিশ্চিন্তি হয়ে বাবার সঙ্গে গল্প কর, আমি একটু না হয় হয়ে আসি। কথা হচ্ছে খিদে তো একেবারেই নেই, কিন্তু শাশুড়ি ঠাকুরনকে দেখবার জন্য প্রাণটা কেমন যেন আই ঢাই করছে। অনেকদিন পায়ের ধুলো নিইনি কিনা। গঞ্জা ভিতরে ভিতরে যেন জ্বলে খাক হয়ে যাচ্ছিল। গোরাচাঁদের দিকে একটা উগ্র কটাক্ষ হেনে সংযতভাবে বলল, পেন্নি পায়ের ধুলোয় যখন 4টে মাস কাটালে চোখ কান বুঝে, তখন আর একটা কি 2 ঘন্টা কোনো রকমে কাটাও না ঠাউর। মা ঠাকুরনের এক্ষুনি হেমন্তন্য খেয়ে ফিরবেন, এই শ্রীচরণ সঙ্গে এই তো আসবেন। শ্বশুর মাথা নেড়ে বললেন, সে তো আজ সমস্ত রাত আসবে না, তা কেউই আসবে না। সম্পর্কে আমার নাতনির বিয়ে কিনা, গিন্নি বাসর যাবে। ওগি ধরো ধরো। শেষ আশা একটু ছিল শাশুড়ি, সেটুকুও যাওয়ায় গভীর নিরাশায় শরীরটা হঠাৎ শিথিল হয়ে পড়ায় গোরাচাঁদ ভাঙা চেয়ার থেকে আছাড় খাওয়ার দাখিল হয়েছিল। গঞ্জা নিধিরাম ধরে ফেলল। শ্বশুর বলল, আহা, ঘুম ধরেছে। নিধিরাম বলল, চাপ খাওয়া হয়েছে কি না? তবে বাবাজি চলো, দুর্গা শ্রীহরি বলে শুয়েই পড়বে। চলো, খিদে যখন নেই বলছো, শুধু প্রণাম করবার জন্য মানে কোষটা পথ ভাঙার মাঝরাত্রে আর কি দরকার? অত তাহলে দুঃখীরামকে না হয় গোটা কয়েক খই চুর এনে দেবো। গনসা উত্তর দেওয়ার আগে গোরাচাঁদ প্রতিহিংসা বসে বলল, না না, খাবার ওপর খেয়ে একটা কাণ্ড করে বসবে শেষে। ওর ভরসাই বাবা আমায় এখানে পাঠিয়েছেন, মল মাস অগ্রাহ্যি করে। গনসার দিকে না চেয়ে এই শ্বশুরের পেছনে পেছনে ভেতরে চলে গেল। প্রায় ঘন্টা দেড়েক কাটল। গোরাচাঁদ ভিতর বাড়িতে খিদের জ্বালায় এবং খাদ্য সম্বন্ধে হতাশায় বিছানাতে পড়ে এপাশ ওপাশ করছিল। এমন সময় ঘরের দুয়ারের কাছে গঞ্জা ডাকল, ঠাউর। গোরাচাঁদ উত্তর দিতে যাচ্ছিল, নিধিরামের গলার আওয়াজ শুনল, ঘুমে এলিয়ে পড়েছে, আর তুলে কাজ নেই। তুমি তাহলে ওই দোরগোড়ায় শুয়ে থাকো দুঃখীরাম ভাই, আমি যাই কর্তার কাজে। এই শতরঞ্জিটা রইল, বুঝলে? নিধিরাম চলে গেলে গনসা ভিতর বাড়ির কপাট বন্ধ করে যখন ফিরে আসলো, গোরাচাঁদ তখন ধীরে ধীরে ডাকলো, গনসা, এগে আছিস? বলে গনসা দুয়ার ঠেলে ভেতরে ঢুকলো। গোরাচাঁদ চি চি করে বলল, আরে ঘুমোতে পারছি না ভাই, আর সাহসও হচ্ছে না। খিদে পেয়েছে রে গনসা, মনে হচ্ছে ঘুমলে আর ওটা হবে না। জামাইকে ওদের সকালে ধরাধরি করে টেনে বের করতে হবে। গনসা মশার কামড় চুলকাতে চুলকাতে বলল, কোন সেজে এলে আবার মশারি দেবে না মনে ছিল না রে। তার উপর দুগাটা আফিম করে অক্তামো, নেশা চটে গেছে কিনা। তাও যেমন ভগবান দয়া করে ভুল গাড়িতে চড়িয়ে দিয়েছিলেন, যদি রেখেই দিতেন পেটটা খালি থাকতে পুড়ে যাওয়ার মতো জ্বালা করে রে। জানতাম না। নিদেটা কি ধরিবাজ দেখেছিস? ওটাই, হৃদয়ে মরছি অথচ কেমন বলিয়ে নিলে খেয়ে এসেছি। হ্যাঁ, এইসা ঠাসা করে এনেছিল যে না বললে আর মান থাকতো না। খানিকটা চুপচাপ গেল। তারপর গনসা মাথাটা মশারির মধ্যে গলিয়ে দিয়ে আগের চেয়েও চাপা গলায় বলল, ওরে, এক মতলব বের করেছি, ভাবছি রাজি হবি কিনা। তো ওর তো আবার ও চুরবাড়ি কিনা। গনসার মতলব বার করায় কত বড় বড় সমস্যার সমাধান হয়। গোরাচাঁদ পরম আগ্রহে বলে উঠল, এই কি মতলব রে গনসা? বুড়ো সেই ওই চুলের কথা বলেছিল, দিয়েছে নাকি? বলে গোরাচাঁদ মশারি জড়িয়ে একরকম বড় বড় হয়ে নেমে গনসার সামনে দাঁড়ালো। গনসা বলল,
এই নি তবে বাড়িতেই তো আছি। গোরাচাঁদ গনসার দিকে একটু বিমূঢ়ভাবে চেয়ে থেকে একেবারে গলা নামিয়ে বলল, চুরি? গনসা উপরে নিচে মাথা নাড়ল। গোরাচাঁদ ঝোল টানা শব্দ করে বলল, মানে জামাই হয়ে তাই বলছিলাম, কিন্তু কেই বা দেখছে। আর চমৎকার খইচুর এখানকার গনসা, মানে কি বলবো, সন্দেশ রসগোল্লা ফেল। বাবা, ভাঁড়ার ঘরটা কোন দিকে জানিস? গোরাচাঁদ আবার ভাঁড়ার ঘর চিনবে না, তাও শ্বশুর বাড়ি। বলল, উঠানির ওদিকে রান্নাঘরের পাশে। হ্যাঁ রে গনসা, আমার একটা আত্মায় হবে না, এই কমে গেলে ওরা সব টের পেয়ে যাবে না তো যে জামাই রাত্রিরে উঠে এই কাণ্ডটা। আছে কাঁটাল ও পেতেল, আগে চল নিয়ে, যদি তালা দেওয়া থাকে তো আবার। গোরাচাঁদের বুকটা যেন ধসে গেল। ভীত নিরাশ দৃষ্টিতে বলল, তাহলে চল না ইডিয়েট, বলে গনসা তাকে একটা ঠেলা দিল। বালিশের তলা থেকে দেশলাইটাও নিল। প্রদীপ নিয়ে সন্তর্পণে এগিয়ে গোরাচাঁদ বলে উঠল, তোরই মতলবের ওপর আমার আর একটা মতলব এসে গেল গনসা। এই রান্নাঘরটাও এমনি আগে একবার দেখে নিলে হয় না? কপাল যেমন, তাতে যে কিছু পাবো। তবু ধর, যদি ওবেলার এই ভাজা মাছটা বা আঁশটা। গনসা বলল, হ্যাঁ চল। কখনো কখনো জল দিয়ে বাবা হান্তা করেও রাখে মেয়েরা, খুব তো আজ বোঝে কি না, নেমন্তন্ন খেয়ে শরীরটা গরম হবে। উঠান পার হয়ে রকে উঠে গোরাচাঁদ উৎফুল্লভাবে বলল, তালা দেওয়া নেই রে গনসা, ভগবান বোধহয় এবার মুখ তুলে চাইলেন। ভগবান সত্যিই মুখ তুলে চেয়েছিলেন। রান্নাঘরে প্রবেশ করতেই দুজনে দেখলো সামনে একটা শিকে টাঙানো একটা বেশ বড় সাইজের হাঁড়ি, তার উপরে একটা জামবাটি, তার উপরে একটা কড়া, পাশে আর একটা শিকে একটা পিতলের কড়া। একটা বিড়াল উনুনের পাশে বসেছিল। এদের দেখে লাফিয়ে জানলায় উঠে বসলো। গোরাচাঁদ তাড়াতাড়ি পিতলের কড়াটায় আঙুল ডুবিয়ে বার করে উল্লাসে চোখ দুটো বড় বড় করে বলল, দুধ রে গনসা, মিল্ক। আমা নামা। চঞ্চল হাতে নামাতে গিয়ে একটু সরশুদ্ধ দুধ চলকিয়ে গোরাচাঁদের কপালের ওপরটা পড়ে গেল। বাঁ হাতে সরটা মুছে দিয়ে গোরাচাঁদ বলল, এই বেশ মোটা সর রে, যদি দুটো বাটি পাওয়া যেত। গনসা বলল, আগে হাঁড়ির শিকেটা এখানে এই দে, তোর কপালে আবার কড়ার কালি লেগে গেল যে। সৌন্দর্যের দিকে গোরাচাঁদের তখন খেয়াল ছিল না। হ্যাঁ ঠিকই বলেছিস, দুধটা শেষ পাতের জিনিস কি না, বলে কপালটা ডান হাতে মুছে অন্য শিকাটার দিকে অগ্রসর হলো। গনসা বলল, আমি তো ধরছি শিকেটা, তুই একটা একটা করে পার। আবার যা আমায় হাতটা মুছলি বুঝি, ভূত হয়ে গেলি যে। গনসা শিকের একটা দড়ি ধরল। গোরাচাঁদ উপরের কড়াটায় আঙুল ডুবিয়ে বলল, ঝোল গনসা। আঙুলগুলো চালিয়ে উত্তেজিত হয়ে বলল, মাছের ঝোল মাইরি। আর তর্স হয়েছিল না। গোটা কতক মাছ বের করে মুখে ফেলে আনন্দের চোটে গনসার হাতটা ধরে ফেলে বলল, পুঁটি মাছের টক মাইরি। তাহলে হাঁড়িতে নিগাত পাপা আন্তা আছে, চামবাটিটা দেখ তো। আমার হাত ধরতে গেলি কেন? দেখ, আমাকেও বাদর বানিয়ে ছাড়লি। জানলার উপর একটা বিড়াল বিস্মিত দৃষ্টিতে এই অভিনব দৃশ্য পর্যবেক্ষণ করছিল। ডাকলো। গোরাচাঁদ বলল, এই তারা তো বেটাকে, ভাগিদার জুটেছে। গনসা বলল, না না, আমি এক মতলব ঠাউরেছি, যাবার সময় সব ফেলে ছড়িয়ে বিড়ালটাকে ঘরে বন্ধ করে যাব। ওহ, তোর এত মাথায় খেলে মাইরি, বলে গোরাচাঁদ সপ্রশংস দৃষ্টিতে বন্ধুর দিকে চাইল। তারপর বলল, ঠিক করে ধরিস, আমার হাতটা কেমন যেন কাঁপছে বুঝলি। কড়াটা বাঁ হাতে একটু তুলে জামবাটির মধ্যে হাত দিতে যাবে, এমন সময় বাইরের রকের এ কোণাটায় বাঘা উৎকট স্বরে ঝাউ ঝাউ করে ডেকে উঠল। একে আচমকা, তাই চোরের মন। দুজনেই একসঙ্গে চমকে উঠল এবং তাদের হাতে ধরা দড়ি ও কড়াটা কেঁপে গিয়ে কড়াটা বেঁকে প্রায় অর্ধেকটা অম্বলের মাছ আর ঝোল
হড় হড় করে গোড়াচাঁদের মাথার উপরে এসে পড়ল। গঞ্জা একটা লাফ দিয়ে পিছনে সরে গেল, কিন্তু তবু যে নিতান্ত বাদ গেল এমন নয়। সঙ্গে সঙ্গে বাইরের দরজার থেকে একটা আওয়াজ আসলো, আহ বাবা, আমরা সব থাম। ঝোলে বোঝা চোখে কোনো রকমে পিট পিট করে চেয়ে গোড়াচাঁদ দেখল গঞ্জা চোখ দুটো বড় করে তার দিকে চেয়ে আছে। অতিমাত্র ভীত ও চাপা স্বরে বলল, আমার সম্বন্ধী শিবুদা। গঞ্জা জিজ্ঞাসা করলো, তাহলে উপায়? আওয়াজ এগিয়ে আসতে লাগলো। বিয়ে বাড়ির চর্চা সবাই রকে উঠল। শিবু বাইরের দুয়ারের কড়া নেড়ে বলল, বাবা, ও বাবা, নিদে। আরে দুজনেই নিছা। এই নিদে। কর্তার গলারই উত্তর এলো, এলি তোরা? এই জামাই এসেছে, সঙ্গে চাকর নিয়ে। দুয়ার খোলা শব্দ হলো। প্রবেশ করতে করতে শিবু প্রশ্ন করলো, আমাদের গোড়াচাঁদ কখন এলো? গঞ্জা ফিসফিস করে ডাকলো, ওরে। গোড়াচাঁদ কাঠ হয়ে গিয়েছে। একবার নিজের অম্লসিক্ত শরীরটা দেখিয়ে বিহবলভাবে গঞ্জার দিকে চেয়ে রইল। সশব্দে দুয়ারে কড়াঘাত হলো। গোড়াচাঁদ জিজ্ঞাসা করলো, এই কি বলবো বলতো গঞ্জা? কাপড় জামাটা ছেড়ে। গঞ্জা বলল, বাবা আগল, সময় বা কোথায়? আর সুটকেসটাও তো বাইরে। ঘন ঘন কড়াঘাতের সঙ্গে তাগাদা হলো। গোড়াচাঁদ, দৌড় খোলো হে জামাইবাবু। গঞ্জা অতিমাত্র চঞ্চল হয়ে বলল, পালাতে হবে করে। এই রিকিটা কোন দিকে বলতো? এত বিপদেও গোড়াচাঁদের এই সম্ভাবনাটা মনে হয়নি। চরম বিস্ময়ের সঙ্গে বলল, পালাতে হবে? শ্বশুর বাড়ি যে। আর সত্যি তো, তা না হলে। বাইরে শোনা গেল, নিদে তুই ওদিক থেকে একটু হাঁক দে তো, শালা যেন কুম্ভকর্ণ। আর চাকরটাই বা কি রকম। দৌড় খোলো হে। জোর কড়া নাড়ার শব্দ হলো। কপাটে দু একটা লাথিরও ঘা পড়ল। এমন সময় যেখানটা কুকুর ডেকে উঠেছিল সেখানটায় নিধিরামের শঙ্কিত কণ্ঠ শোনা গেল, দাদাবাবু রান্নাঘরে আলো দেখছি যে, মা ঠাকুর জেলে রেখে গিয়েছিলেন নাকি? ও মা, কই না তো। মেয়ে গলার কাপা আওয়াজ হলো। খানিকক্ষণ একেবারে চুপচাপ। শিবু নিধিরামের কাছে এসে বলল, সত্যিই তো। আর গোড়াচাঁদ এক ফুঁয়ে আলোটা নিভিয়ে দিল। গঞ্জা খুব চাপা গলায় বলল, এই করলি রে আদা। নিভিয়ে দিলে? আরে চোর চোর চোর! বাবা, জেনে শুনে চোর ঢুকালে বাড়িতে? নিদে। আরে দেখলাম জামাই সেই রকম চোখ মুখ কথাবার্তা, দিব্যি পেন নাম করলে। হ্যাঁ, তবে আর কি, প্রেম নাম করলে। শিগগির খিড়কি আগ লাগে। নিদে নিদে, বার দিকে হাত দে। ও রতনের মা, ও সামন্ত, সামন্ত। একটু দূরে বনের মধ্যে থেকে আওয়াজ আসলো, আরে শিগগির এসো, সরকিটা হাতে করে, দুশালা ঢুকেছে। এই যে এই এলাম, সরকার না জানো, একসঙ্গে বাঁধবো। রতনের মা, তোর সেই কাঁটাটিটা নিয়ে বেরো। গঞ্জা আর গোড়াচাঁদ ঘর ছেড়ে উঠোনের মাঝামাঝি জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। গোড়াচাঁদ একসঙ্গে গাঁতার কথায় একটু সরে দাঁড়ালো। আওয়াজ হলো, নিদে। আমি এই খিড়কিতে বাঘাকে নিয়ে। গঞ্জা চারদিকে চেয়ে নিরাশভাবে বলল, ওরা যায়। তারপর হঠাৎ গোড়াচাঁদের পায়ের দিক থেকে একটা আর্ধেক ইঁট কুড়ি নিয়ে বলল, ও হয়েছে, চল এই দিকে, তুইও পেড়েটা তো উলে নে। খুন করে পালাবি নাকি নিদেকে? গঞ্জা বলল, আরে বাবা আগাকে, নয়তো কি ও নেবো সামন্ত সরকিতে। কোনটে খিড়কি? হায়, কি হতো বলা যায় না, কিন্তু এই সময় কুকুরটা হঠাৎ নিধিরামের কাছ থেকে ঊর্ধ্বশ্বাসে কি একটা তাড়া করে রান্নাঘরের পিছনে গেল এবং সেখানে থাবা গেড়ে বসে উঁচু মুখে প্রবল শোরগোল লাগিয়ে দিল। শিবু একটু লক্ষ্য করে বলল, আবার রান্নাঘরে ঢুকেছে, সবাই এই দিকটায় চলে আয়, এখনো আছে শালারা। নিদে আয় দেখিন, সামন্ততে আর তোতে পাঁচিল ডিঙিয়ে ওদিকে পড়। বাঘা ঠিক চোখে চোখে রাখবে ওইভাবে। তা বাঘা রাখছিল বটে, কালো বিড়ালের মতো শত্রু আর তো তার নেই।
বাগাহীন খিড়কিতে নিধিরামের পা থরথর করে কাঁপছিল। সে তাড়াতাড়ি সরে এসে সবিক্রমে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই তো সামন্ত খুঁড়ো, যাও সরকিটা ধরে থাকি ততক্ষণ। গনসা ও গোরাচাঁদ গিয়ে খিড়কি ঘেঁষে দাঁড়িয়েছিল। যেই বুঝলো নিধিরাম সরে গিয়েছে, দৌড় খুলে আস্তে আস্তে বেরিয়ে এলো। গনসা খুব সন্তর্পণের শিকলটা তুলে দিল। খুব অন্ধকার, ঝোপঝাপ। গোরাচাঁদ এগিয়ে গেল, হাতটা পেছনে করে গনসার জামা ধরে খুব চাপা গলায় বলল, এই হাই, একটু ঘুরে গিয়েই সদর রাস্তা, ভাগা সরেনি, ওরা বাড়ি নিয়েই থাকবে একটু। গনসা প্রশ্ন করলো, আনা ডোবা নেই তো তেলের শ্বশুর বাড়ির মতো? গোরাচাঁদ বলল, আরে না না, তবে রাত্রিরে যাদের ওই লতা বলতে হয় তাদের উৎপাত আছে। আস্তিকন্যা মনির মাতা, বলতে থাক গনসা চাপা গলায়, যাতে শুধু মা মনসাই শুনতে পান। এত বিপদেও বাড়িটার দিকে চেয়ে তাদের একটা দীর্ঘশ্বাস পড়ল। বলল, একটা রাতও কাটলো না, বউ ওদিকে নেমন্তন্ন খেয়ে এসেছে। শিবপুর স্টিমার জেটির রেলিংয়ে হেলান দিয়ে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে রাজেন, ত্রিলোচন, কে গুপ্ত, গনসা আর গোরাচাঁদ। রাজেন প্রশ্ন করল, হ্যাঁ, তারপর গোড়ের শ্বশুরবাড়ি কেমন লাগলো গনসা? ত্রিলোচন প্রশ্ন করল, তাই এক রাত্রির থেকেই চলে এলি যে বড়? গোরাচাঁদের মনটা একটুখানি খারাপই ছিল। একটু ব্যঙ্গের সুরে উত্তর করল, হ্যাঁ, শ্বশুরবাড়িতে এক রাত্রের বেশি থাকলে মান থাকে নাকি? সে কথা নয়, মানে দিলে যে বড় আসতে। গনসা একটা কুটো দিয়ে দাঁতে কাটছিল। গঙ্গার দিকে চেয়ে বলল, আস্তে কি দিতে যায় অনেক কষ্টে। আর শেষ করতে পারলো না। কথাটা বাড়ি ঘেরাও করে আটকানো, খিড়কি দিয়ে পালানোর সঙ্গে এমন মিলে গেল যে আপনিই যেন তার গলার স্বর মাঝপথে বেঁধে গেল। শুনলেন শ্রী বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের বর ও নফর। পরের গল্পটি খুব তাড়াতাড়ি আসবে, সো স্টে টিউনড।